মানে তাসও কিন্তু। আর একেবারে তাসের মেজাজেই খেলা চলছে। এই কার্ডের খেলাটা কেমন হচ্ছে সেই সত্যিটাই তো আজ বলবো আপনাদের, ঠিক রাত 8:45-এ। খেলা মানে এখন রাজনীতি, তাস খেলা, পুরোনা খেলা রাজনীতি মিলিয়ে মিশে একাকার। রাস্তাঘাটে ভোটের প্রচারে যেদিকে তাকাচ্ছি, যে যার মতো ডাক দিচ্ছেন, এখন খেলার একেবারে অন্তিম পর্যায়ে। একবার ভাবুন, আজ বৃহস্পতিবার, ঠিক পরের বৃহস্পতিবার রাত 8:45-এ আমি যখন আপনাদের সামনে আসব, তখন রাজ্যে প্রথম দফার ভোট শেষ। স্ট্রং রুমে রাখা হয়ে যাবে ইভিএম। 152 আসনের প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে ততক্ষণে সব ঠিক। তার আগে এই 7টা দিন টান টান টেনশন। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তত বাড়ছে উত্তেজনা, তত বাড়ছে দাবি পাল্টা দাবি। আর এই খেলার মাঝেই লুকিয়ে থাকা সত্যিগুলো নিয়েই আজ যা বলবো সত্যি বলবো। আমি জানি আজকের সত্যি শোনার জন্য আপনি বসে রয়েছেন। চলুন না তাসের সত্যিটা আজ বলি, মানে কার্ড রাজনীতি বা রাজনীতির কার্ডের সত্যি। এই শেষ পর্যায়ে খেলায় আস্তিনে লুকোনো তুরুপের তাস বের করে আনার এটাই তো সময়। ভোট অন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি, যুবসাথীর ঘোষণা, অ্যাকাউন্টে কড়কড়ে 1,500 টাকার পর এবার আসরে বিজেপি। রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসে 3,000 টাকা দেওয়ার কথা তো ঘোষণাই হয়ে গিয়েছিল। প্রথমে ভোটের ম্যানিফেস্টো, সভায় সভায় তার রিভিশনের পর গতকাল বিজেপি এনেছে মাতৃশক্তি ভরসা কার্ড। আর আজ যুব শক্তি ভরসা কার্ড। মানে বুঝতে পারছেন এটা কিসের কাউন্টার? লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর। মহিলা আর তরুণ ভোটারদের মন জিততে একই এজেন্ডায় বারবার প্রচার, বারবার হাতুড়ির ঘা মেরে মেরে দেখানো এবং শোনানো, আমরাও দিচ্ছি, আমরাও টাকা দিচ্ছি, 1,500 ওরা দিচ্ছে, আমরা 3,000 দিচ্ছি, মানে দেব। মোড়ক বদলে বদলে একই কথা বিভিন্নভাবে মানুষের সামনে নিয়ে আসা কেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, তবে শেষ মুহূর্তে বিজেপিও তো ছাড়ছে না। ভোটের আগে কার্ডের ফর্ম ফিল আপ করিয়ে জনসংযোগের একটা ধাপ এগিয়ে রাখতে চায় ওরাও। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন মা বোনেরা পাবেন, ওদের প্ররোচনায় পা দেবেন না। আমরা ইলেকশনের আগেই চালু করে দিয়েছি টাকা, যেটা বেড়েছে। ইলেকশনের জন্য অপেক্ষা করিনি, এটা আমরা আর তোমরা গুটিয়ে দাও চামড়া। এটাই হচ্ছে মিথ্যে কথার চামড়া। তোমরা বলো। বাংলার রাজনীতিতে মহিলা তরুণদের সমর্থন বড় নির্ণায়ক ফ্যাক্টর। মহিলারা যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে থাকেন এবং যার অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, এটা তো ওদের লুকোছাপার কিছু নেই। দিনের আলোর মতো পরিষ্কার। প্রচার পাল্টা প্রচার, কৌশল। এর মধ্যে সবচেয়ে বড় সত্যিটা হলো এমনভাবে বলা একই কথা, বারবার বলা, যা মানুষের মনে দাগ কাটে। এটাই তো বিজ্ঞাপনী কৌশল। বিজেপির এই রোজ রোজ ভরসা কার্ড প্রকাশ দেখে সেই কৌশলের কথাই মনে হচ্ছে। দেখুন, অমিত শাহ নিজে এসে ম্যানিফেস্টো প্রকাশ করলেন, ভয় নয় ভরসা দেওয়ার চেষ্টা করলেন। সেখানেই এই 3,000, মানে এখন যেটা লক্ষ্মীর ভাণ্ডার 1,500, বিজেপি এলে সেটা হবে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000, যুবকদের বেকার ভাতা 3,000, এগুলো ওখানেই ছিল। অমিত শাহ বলেছিলেন, কিন্তু আরও হাইলাইট করতে আবার আলাদা করে তা প্রকাশিত হলো। স্মৃতি ইরানি প্রকাশ করলেন মাতৃশক্তি ভরসা কার্ড, একই জিনিস, 3,000 টাকার কথা। আবার ওই যে বেকার ভাতা 3,000, এখানে লিয়েন্ডার পেজ প্রকাশ করলেন ঢাক ঢোল পিটিয়ে 5 তারা হোটেলে অলিম্পিক্সে পদক জয়ীদের দিয়ে যুব শক্তি ভরসা কার্ড সামনে আনলো বিজেপি। বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা ভাতা, যা ওই ম্যানিফেস্টোয় ছিল, অমিত শাহ যা বলেছিলেন। আবার একই জিনিস অন্য মোড়কে সামনে এলো, মানে বারবার বারবার চর্চায় আনো, বারবার বারবার মানুষের মনে মগজে ঢুকিয়ে দাও, বিজেপি এলে 3,000, বিজেপি এলে 3,000। সরকারি চাকরির বয়সসীমায় 5 বছরের ছাড়, আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান, ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদ পূরণ। এর কোনটা নতুন বলুন তো?
রাজ্যে এসে কথা তো আগেও বলেছেন অমিত শাহ। अगले 5 वर्ष में रोजगारी की अपार संभावनाएं हम सृजित करेंगे और तुरंत जो युवा ग्रेजुएट हुए हैं उनको आगे के प्रयास के लिए 3,000 का मासिक भत्ता प्रदान किया जाएगा। ম্যানিফেস্টো প্রতিশ্রুতির পর প্রতীকী কার্ড বিলি দেখে বারবার ওই তাসের প্রসঙ্গই মাথায় আসছে। তাস খেলে কি হয়, নিজের টার্ন এলে খেলোয়াড়রা নিজের হাতের কি কার্ড মানে তাস রয়েছে একে একে সেগুলো সামনে আনেন। এই 1,500 3,000-এর খেলা, কার্ডের পর কার্ড, একেবারে তাই হচ্ছে রাজনীতির কার্ড। তবে ভোটের মুখে বিজেপির এই কার্ড কৌশলে কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। মাতৃশক্তি কার্ড নিয়ে তো কমিশনের নালিশ ঠুকে দিয়েছে ঘাসফুল শিবির। এটা তো টোটাল ভায়োলেশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বাংলার সিইও কেন এই অফিস দপ্তর কগনিসেন্স নেবে না? আমাদের এখানে প্রতিবাদ, এটা করতে পারে না তারা। 2021 সালটা ভুলে গেলেন, 2016 সালের নির্বাচনটা ভুলে গেলেন, কোন কার্ড নিয়ে ঘুরছিলেন বাড়ি বাড়ি নামের তালিকা তৈরি করতে গেলে। তা আমরা নির্বাচন লড়ছি, আমরা নির্বাচন লড়ে কি করবো সেটা মানুষকে বলবো না? ভোটের বাকি গুনে গুনে 7টা দিন, আর এই তরজা দেখে একটা কথা হলফ করে বলতে পারি, স্যার ধর্ম, মন্দির, মসজিদ, অনুপ্রবেশকারী এসবের পর বাংলার ভোটে এবার নতুন কার্ড রাজনীতি। ভোটের প্রচারে বিজেপির এই কার্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন মমতা ব্যানার্জি। সতর্ক থাকবেন, ওই ফর্মে আপনার বাড়ির ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার সব নেওয়া হচ্ছে। দেবে না কিছুই, কিন্তু মনে রাখবেন আপনার যেটুকু আছে লুট করে নেবে। যেমন মতুয়াদের করেছিল, লিখিয়েছিল আমি বাংলাদেশি ছিলাম, তারপরেই বলবে অনুপ্রবেশকারী, আর এখনও তাই করছে। তথ্য চুরি করে নেবে, কার্ডের সঙ্গে একেবারে নাগরিকত্ব ইস্যু জুড়ে গেল। বলছিলাম না, হাতে থাকা তুরুপের তাসগুলো সবাই একে একে প্রকাশ করছে। আর তো সময় নেই, মাত্র 7টা দিন, এখনই তাসগুলো সামনে আনো। আপনি যদি ভাবেন এই লড়াই শুধু ওপরে, একদম নয়। পাড়ায় পাড়ায় কার্ড যুদ্ধ শুরু হয়েছে। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র কি অভিযোগ করছেন? টাকা দেওয়ার জন্য ক্যাম্প করেছে বিজেপি। সোনারপুর মোড়ে, সোনারপুর স্টেশন চত্বরে ওরা যে ক্যাম্প করেছে কালকে, সেখানে আমাদের লোকজন এসে যে মহিলাকে জিজ্ঞেস করেছে যে কি চাওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, তারা প্রত্যেকে বলেছে যে তাদের আধার ডিটেলস চাইছে, অ্যাকাউন্ট নাম্বার চাইছে, যে তাদেরকে নাকি টাকা দেওয়া হবে। তো এটা তো নির্বাচন বিধি লঙ্ঘন করা। মানে ওই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আচ্ছা, বিজেপি কি করে টাকা দেবে? বিজেপি কি ক্ষমতায় আছে? ওরা তো সরকারি প্রকল্প। কিন্তু অভিযোগ টাকা বিলি হচ্ছে। সুকান্ত মজুমদারও বলছেন, কই ভিডিও দিন যদি টাকা সত্যি বিলি হয়। চ্যালেঞ্জ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথা, এই ফর্ম ফিল আপ করানো তাদের জনসংযোগেরই অংশ। একটা ছবি, একটা রেকর্ডিং, কিছু একটা দেখা যে আমরা টাকা বিলি করেছি। আমরা তো পার্টির তরফ থেকে ফর্ম ফিল আপ করছি যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি সরকারে এলে আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি আমরা 3,000 টাকা করে দেবো। তার যদি ফর্ম ফিল আপ করে অসুবিধার কি আছে? তাকে চ্যালেঞ্জ করছি লাভলি মৈত্রকে যে একটা ভিডিও দেখাতে বলুন। আচ্ছা, এই ফর্মটা কিসের ফর্ম যেটা ফিল আপ করানোর অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে? সুকান্ত মজুমদার বলছেনও, হ্যাঁ ফিল আপ করানো হচ্ছে কারণ এটা জনসংযোগ। আচ্ছা, ফর্ম ফিল আপ করিয়ে কোন জনসংযোগ হয়? খোঁজ খবর নিয়ে যা জেনেছি, যা অভিযোগ তৃণমূলের, ফর্মটা নাকি আগে ভাগেই ফিল আপ করিয়ে রাখছে বিজেপি। ক্ষমতায় এসে যাওয়ার পরেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে, যেন একদম সময় নষ্ট না হয়। ধরুন 4 তারিখে জানা গেল কে জিতলো, 5 তারিখে সরকার গড়া হয়ে গেল, 6 তারিখে আপনি টাকা পেয়ে যাবেন। এরকমই তাড়াহুড়ো। ফর্মটা আগে থেকে সই করিয়ে এবং ফিল আপ করিয়ে রাখা। ভাবতে পারেন রাজনীতির কার্ড। উত্তর 24 পরগনার বাগদায় চলুন, মাতৃশক্তির ফর্ম বিক্রির অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করা হচ্ছে। মাতৃশক্তির রিলিজ হয়েছে গতকাল, তার ফর্ম দোকানে বিক্রি হচ্ছে। মানে পাড়ায় পাড়ায় মহিলাদের মগজে হাতে হাতে ফর্ম ধরিয়ে বোঝানোর চেষ্টা, বিশ্বাস করানোর চেষ্টা, টাকা শুধু তৃণমূল দিচ্ছে না, আমরা এলেও দেব এবং ডাবল দেব। তাস একেবারে হাতে গরম নতুন ইস্যু, কার্ডের পর কার্ড। এইটাই সময়, আর মাত্র হাতে 7 দিন। টেক্কা কার হাতে থাকে সেটাই এখন সাসপেন্স।
স্যারটার এখন অতীত, এখন শুধু কার্ডের খেলা। এটা একেবারে 11th আওয়ারের হাই টেনশন সময়, এখন শুধু কার্ডের খেলা, পাশা খেলার মতো রাজনৈতিক দলগুলো কার্ড খেলছে। 5 রাজ্যে ভোটের মরশুম, ঠিক এই সময় কেন্দ্রের মোদী সরকারও তাদের আস্তিন থেকে সবচেয়ে বড় কার্ডটা বের করে ফেলল, মহিলা কার্ড। সংসদের বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হলো, যে বিল পাশ করাতে কাল ভোটাভুটি। বিজেপির মহিলা কার্ডের প্রধান লক্ষ্য কি? পশ্চিমবঙ্গ। তাবর ভোট বোদ্ধারা কিন্তু এটাই বলছেন, না হলে এত তাড়াহুড়ো কেন? কার্ড মানে বাংলায় আমরা তো একে তাস বলি, আর সেই তাসই বাংলার ভোটের আগে খেলে দিল বিজেপি। একদিকে মাতৃশক্তি ভরসা কার্ড আর অন্যদিকে মহিলা বিল। বাংলায় মহিলা ভোট বিরাট বড় ডিসাইডিং ফ্যাক্টর। জানেন বাংলায় কত সংখ্যক মহিলা ভোট রয়েছে? মোট ভোটারের প্রায় 50%, মানে অর্ধেক আকাশ। সেটাকে ছেড়ে রাখলে হয় বলুন? যে ভোট ব্যাংক তৃণমূলের কোর ভোট ব্যাংক, বাংলা দখলে মরিয়া বিজেপি সেই ভোট ব্যাংকেই টার্গেট করেছে। অসম, কেরল, পুদুচেরিতে ভোট হয়ে গেছে, বাংলার তামিলনাড়ু শুধু বাকি, বিশেষ করে বাংলার ভোট। পশ্চিমবঙ্গে তো ভোটের মুখে আসা যাওয়া করছেন বিজেপির হেভিওয়েট নরেন্দ্র মোদী, অমিত শাহরা। 7-15 দিন বাংলায় থাকবেনও। আচ্ছা, বাংলায় ভোটের ঠিক মুখেই মহিলাদের নিয়ে বিল সংসদে আনা কি নেহাতি কাকতালীয়? দেখুন, কেন্দ্রের তাবড় সব নেতা কিন্তু এখন বাংলায় ব্যস্ত। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে যে যেখানে আছেন, এমনকি ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসছেন বাংলার জন্য। অসমের ভোট হয়ে গেছে, সেখানকার মুখ্যমন্ত্রী বাংলায় প্রচারে আসছেন, মানে সবাই বাংলায় নজর দিয়ে। এর মধ্যেই সব নেতা উড়ে গেছেন দিল্লিতে। কোনো বিজেপির আজ কর্মসূচি নেই, সমস্ত এমপি দিল্লিতে। কেন? ওই বিল, সংসদে পেশ করা বিল। এত আর্জেন্ট, এত জরুরি এই বিল, ঠিক এই সময়, ভোটের মুখে ঠিক 7 দিন আগে। কেন? কাকতালীয় নাকি হিসেব কষে? দেখুন, আপনিও এখন বোঝেন রাজনীতিতে না কাকতালীয় শব্দটা বড্ড কাকতালীয়। রাজনীতিতে টাইমিং সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইমিংয়ের রাজনীতি সব বুঝিয়ে দেয়। 2023 সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল সংসদে পাশ হয়েছিল। মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের বিলে বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে। সামনের বছর অর্থাৎ 2027 সালে জনগণনা শুরু হবে। ফলে মূল বিল অনুযায়ী মহিলা সংরক্ষণ 2034 সালে বাস্তবায়িত হওয়ার কথা। এই মোদী সরকারেরই তো আনা বিল ছিল, 23 সালের বিল। তাহলে বাংলার ভোটের মুখে আচমকা কেন আবার এত তাড়াহুড়ো? টাইমিং। বিজেপির টার্গেট বুঝতে কি অসুবিধা হচ্ছে? মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের সঙ্গেই ডিলিমিটেশন অর্থাৎ আসন পুনর্বিন্যাস বিলও পেশ করা হলো। আর সংসদের বিশেষ অধিবেশন যখন ডাকা হয় তখন 5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল। তৃণমূল সহ তাবড় বিরোধীরা পশ্চিমবঙ্গের ভোট আর এই বিল পেশের টাইমিং নিয়ে প্রশ্ন তুলছে। আজ সংসদে ভাষণে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেউ কেউ মনে করেন এতে মোদীর রাজনৈতিক স্বার্থ আছে। देखिए, यहाँ कुछ लोगों को लगता है कि इसमें कहीं न कहीं मोदी का राजनीतिक स्वार्थ है। इसका अगर विरोध करेंगे तो स्वाभाविक है कि राजनीतिक लाभ मुझे होगा, लेकिन साथ चलेंगे तो किसी को भी नहीं होगा, ये लिख के रखो। আচ্ছা, প্রধানমন্ত্রীর মুখের কথা কি তার মন কি বাত? জানি না বাবা, কিন্তু 23 সালে সংসদে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম বিলে আগামী বছরের জনগণনার পর আসন পুনর্বিন্যাসের কথা বলা হয়েছিল। আর কেন্দ্রের মোদী সরকারের পেশ করা সংশোধনী বিল অনুযায়ী শেষ জনগণনা অর্থাৎ 2011 সালের সেন্সাস, মানে দেশে যেবার শেষ জনগণনা হয়েছিল সেই অনুযায়ী মহিলাদের জন্য আসন সংরক্ষণ হওয়ার কথা। সেখানে কেন আসন পুনর্বিন্যাসের প্রশ্ন আসছে? আগামী বছর যদি জনগণনা হয় তবে তো ডিলিমিটেশনের প্রসঙ্গ আসবে। কিন্তু বিরোধীরা মনে করছে মোদী সরকার চাইছে জনগণনার আগেই লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করতে। इसे गहराई से समझा जाए तो इसका असली मकसद उभरता है। वह राजनीति की बू जिसका जिक्र प्रधानमंत्री महोदय ने किया, वह राजनीति की बू
इसमें पूरी तरह से घुली हुई है। যাতে বিজেপি সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কাটা, এনআরসি করার চক্রান্তের অভিযোগ করলেন আবার। মহিলা বিলের সাথে কি জুড়েছে? এটা মা বোনদের অসম্মান। মহিলাদের আলাদা করে দেয়নি, বলছে ডিলিমিটেশন করব, মানেটা বুঝলেন? বাংলাটাকে 4 ভাগে ভাগ করবে। বিরোধীদের তীব্র বিরোধিতায় আজ 3টি বিল পেশ করতেও ভোটাভুটি করতে হয়। যদিও ভোটাভুটিতে বিরোধীদের হার হয়েছে, তবে চরম বিরোধিতা যে করা হবে সেটা তৃণমূল সহ প্রায় সব বিরোধী স্পষ্ট করে দিল। জনগণনা থেকে মহিলা সংরক্ষণকে আলাদা করা নিয়ে সংসদে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভোটাভুটিতে বিল পেশ তো হয়ে গেল, কিন্তু বিল পাশের ক্ষেত্রে কি হবে? সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভা রাজ্যসভায় 2/3 সমর্থন প্রয়োজন। লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য 360 জন সাংসদের ভোট প্রয়োজন, আর রাজ্যসভায় 2/3 জন্য 163 জন সাংসদের সমর্থন প্রয়োজন। লোকসভায় এনডিএর 292 জন সাংসদ রয়েছেন, রাজ্যসভায় এনডিএর সংখ্যা 141। মধ্য গগনে ভোট প্রচার, মিটিং মিছিলে বাড়ছে ভিড়, চড়ছে সুর, লেগেই রয়েছে নেতাদের তুতু ম্যায়। टीएमसी के गुंडों को इस तरह से सीधा करेंगे कि उनको कभी भी राजनीतिक हिंसा करने का स्वप्न भी न आए। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। গত সোমবার বাংলায় ভোট প্রচারে এসে তৃণমূলের গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চ থেকে বলেন, 4 মের পর বেছে বেছে হিসেব হবে। 23 अप्रैल को अगर ममता दीदी के गुंडे आए तो समझ लेना 5 मई के बाद खैर नहीं है, आपकी खैर नहीं। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে এর জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে দেন। তারা যে ভাষায় বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। শুধু শাহ বা অভিষেক নন, এবারের ভোট প্রচারে বেছে বেছে বদলা নেবার কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর গলাতেও। टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा, चुन चुन के हिसाब लिया जाएगा। আগামী দিন তৈরি থাকুন মোটা ভাই। বিনাশকালে বুদ্ধি নাচ করে বাংলায় যা ক্ষতি করছেন, মানুষের জীবন কেড়ে নিচ্ছেন, এর বদলা ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা দেখবেন হঠাৎ করে আচমকা নিজেরাই নিজেদের পতন ঘটাবেন। হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ। বৈশাখের শুরুতেই তরতরিয়ে বাড়ছে ভোটের পারদ। এ যেন প্রচণ্ড দাবদাহে এক পশলা বৃষ্টির মতো। লক্ষ লক্ষ মানুষ যখন নিজেদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে চিন্তিত, তখন খানিকটা হলেও স্বস্তির হাওয়া বয়ে আনল সুপ্রিম কোর্ট। প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিনে ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছিল কমিশন। এবার নাম বাদ যাওয়া মানুষদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংবিধানের 142 ধারা প্রয়োগ করল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ভোটের 2 দিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে সেই ব্যক্তি এবার ভোট দিতে পারবেন। প্রথম দফায় 21শে এপ্রিলের মধ্যে যারা ট্রাইব্যুনালের ছাড়পত্র পাবেন তারা 23শে এপ্রিল ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফায় 27শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললে 29শে এপ্রিল ভোট দেওয়া যাবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের বৈধ ভোটার হিসেবে গণ্য করবে তাদের জন্য সাপ্লিমেন্টারি
ভোটার লিস্ট প্রকাশ করতে হবে। অতিরিক্ত সেই ভোটার লিস্টে নাম থাকবে বৈধ ভোটারদের, আর তারাই হবেন বৈধ ভোটার যারা কিনা অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যাদের নাম বাদ পড়েছিল। উই আর গ্রেটফুল টু দি সুপ্রিম কোর্ট। এটা তো বেনজির ঘটনা, সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার প্রয়োগ করলো। আর্টিকেল 142 বেনজির ঘটনা তো নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির। ফেব্রুয়ারির শুরুতেই এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে রাজ্যের একাধিক সমস্যার কথা তুলে ধরেছিলেন। এদিন সুপ্রিম কোর্টের রায় শুনে উচ্ছ্বসিত তিনি। 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। 12 রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হাঙ্গামা বেশি। তবে আমি আবার বলছি, পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন। তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। তালিকায় নাম নেই এমন প্রায় 34 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলে খবর। আপিল ট্রাইব্যুনালের দফতরে বসছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তারা ট্রাইব্যুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন। এখন দেখার শেষ পর্যন্ত এদের মধ্যে কত ভোটার ভোটের লাইনে দাঁড়াতে পারেন। নাম রবি চৌধুরী, পিতার নাম ঈশ্বর দয়াল চৌধুরী। 665, 668, 669, 670 ভোটার তালিকার সিরিয়াল নম্বর মিলিয়ে দেখলে দেখা যাবে প্রতিটায় জলজল করছে একই নাম, একই ছবি, এমনকি বাবার নামও এক, অথচ এপিক নম্বর আলাদা আলাদা আর আলাদা ঠিকানা, তবে দুটি দুটি করে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে। আসানসোল পুর নিগমের 76 নম্বর ওয়ার্ডের 171 নম্বর পার্টে। কিভাবে একই ব্যক্তির একের বেশি ভোটার কার্ড থাকা সম্ভব, কি বলছেন শিয়ালদা ডিভিশনের আরপিএফ কর্মী রবি চৌধুরী। আমার এসআরের নাম কেটে গেছে, তো ওটাকে বিএলও জিজ্ঞাসা করলাম কি হলো, তো বলা কি একটা অ্যাপ্লিকেশন করতে হবে। রবি চৌধুরীর বক্তব্য, অনলাইনে একাধিকবার ফর্ম ভরে ফেলেন তিনি, সম্ভবত সেই কারণেই এই ভুল হয়েছে। শুধু রবি চৌধুরী নন, একই ঘটনা ঘটেছে আয়ুষ কুমার সিংহের সঙ্গেও। বিজেপির বি টিম হয়ে কাজ করছে কমিশন। ঘটনা জানাজানি হতেই পুরনো অভিযোগগুলিতে নতুন করে শান দিচ্ছেন বিরোধীরা। এইভাবে নির্বাচন কমিশনার আমাদের বিজেপির দালালিতে নেমেছে। ভোট চুরি করার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, স্ক্রিপ্ট তৈরি, নামমাত্র ভোট, যার জন্য তো ঘোষণা করছে ইলেকশন কমিশন তুগলকি সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধীদের অভিযোগকে অশিক্ষিতের প্রলাপ বলছে বিজেপি। এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের ভুল, কোন সিস্টেমের ভুল। এটার উপায় আছে। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, স্বাধীন স্বতন্ত্র সংস্থা। এটার মধ্যে না কেন্দ্র সরকারের না বিজেপি পার্টির কোনো রোল আছে। এই অশিক্ষিত মূর্খরা এইসব কথাবার্তা বলে। তাহলে কি দাঁড়ালো? এই যে এত ঢাকঢোল পিটিয়ে এসআইআর আত্মপ্রকাশ করলো, এত লাইন, দুর্ভোগ, কত লোকের প্রাণ গেল, বারে বারে হিয়ারিং, ফর্ম 6, এত কিছুর পরও এই ভুল। একই লোক ভোটার তালিকার 4 জায়গায়। বজ্র আঁটুনি ফসকা গেরো হয়ে যাচ্ছে না তো? প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে ভোট কর্মীদেরও, আর তাকে কেন্দ্র করেই জেলায় জেলায় বিতর্ক। রায়গঞ্জ, শিলিগুড়ির পর এবার উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।
বৃহস্পতিবার বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ প্রক্রিয়ায় একাধিক গরমিলের অভিযোগ ওঠে, যা নিয়ে সরব হন ভোট দিতে আসা সরকারি কর্মীরা। জানা গিয়েছে, গঙ্গারামপুর মহকুমার ভোট কর্মীদের চূড়ান্ত প্রশিক্ষণের পাশাপাশি পোস্টাল ব্যালট ভোট গ্রহণ চলছিল, কিন্তু অভিযোগ সেখানে ন্যূনতম নিয়মও মানা হয়নি। একই ব্যালট বাক্সে একাধিক বিধানসভার ভোট ফেলা হয় বলে দাবি। এমনকি গালা ও সিল ছাড়াই ব্যালট বাক্স ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে। যারা ভোট দিয়েছে তাদের ডিক্লারেশন ফর্মটা ব্যালটের সঙ্গে জমা দিতে হচ্ছে, আর যে বক্সে দিচ্ছে সে বক্সে কোনো সিল করা নাই, তালা দেওয়া নাই, বের করা যাচ্ছে, ইয়ে করছে, আবার একটা লোক বের করেছে। সবচেয়ে গুরুতর অভিযোগ, ভুল বাক্সে ভোট পড়ায় সেই বাক্সের তালা খুলে ব্যালট অন্য বাক্সে ফেলা হয়। অভিযোগকারীদের মতে এতে ভোটের গোপনীয়তাই আর থাকছে না। সব থেকে নিয়ম তালা দেওয়ার পরে সেটাকে চাবি সহকারে গালা সিল করতে হয়, এটাই নিয়ম। সিক্রেসি কোথায় ভোটে, আমাদের ভোটটা তো কোথায় সবাই জানাজানি হয়ে যাবে। এবং এটাও দরকার যে সেটা যদি গালা সিল না থাকে সেখান থেকে খুলে যদি আমার ব্যালটের পরিবর্তে অন্য কারো ব্যালট ঢুকাই দেয়, তাহলে কে জাস্টিফাই করবে যে ওটা কার ব্যালট? বিষয়টি নিয়ে বিজেপি ও তৃণমূল সরব যুযুধান দুপক্ষই। সঠিকভাবে ভোট হোক এবং সঠিক পন্থাতে হোক। এগুলো কি হচ্ছে, ভোট চলাকালীন বক্স খুলবে, বক্স থেকে ব্যালট পেপার বের করে আবার আদার বক্সে ফেলবে, তাহলে এ কি প্রহসন চলছে? এখানে ভোট হচ্ছে না প্রহসন চলছে, না কারো অঙ্গুলি লেহনে এগুলি চলছে। এখানটায় কোনো বাক্স সিল করা হয়নি, বাক্স সিল না করে ভোট করা হচ্ছে। কারা ভোট নিচ্ছে তার কোনো, এরা সব আইপিএকের লোক বলে আমরা মনে করছি, সরকারি কর্মচারী না, কোনো সেন্ট্রাল বাহিনী নেই, লোকাল পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, ভিতরে একসঙ্গে সব গ্যাদারিং করে ভোট দিচ্ছে, পুরো ভোটের নামে প্রহসন চলছে। বর্ধমানে আবার অন্য বিতর্ক। বুধবার রাতে বর্ধমানের ট্রেজারি বিল্ডিং এর ভিতরে ব্যালট ঢোকানো হয়, আর সেই সময় কেন্দ্রীয় বাহিনী কেন ছিল না এই প্রশ্ন তুলে জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসেন বর্ধমান দক্ষিণের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। যেখানে পোস্টাল ব্যালটের মতো ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা প্রসিডিওর হচ্ছে, যেটা গাড়ি থেকে আনলোড হয়ে স্ট্রং রুমে ঢুকছে, সেখানে একটা কেন্দ্রীয় বাহিনী থাকবে না? আমরা তো প্রথম থেকে এই জিনিস আবার আমরা যে আশঙ্কা প্রকাশ করেছিলাম সেটা আবারও প্রমাণিত হচ্ছে যে এটা সেটিংয়ের রাজনীতি চলছে, সেটিং করে এই ইলেকশন হবে। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হতেই জেলায় জেলায় এত বিতর্ক। জনসাধারণের ভোটের দিন পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে। রাজ্যে ভোট ঘোষণার দিন থেকে 1100 জনকে বদল করা হয়েছে, যার মধ্যে রয়েছে অসংখ্য আইএএস আইপিএস। রাজ্যের অভিযোগ, তাদেরকে অন্ধকারে রেখে যেভাবে আমলা এবং পুলিশ অফিসারদের বদলি করেছে নির্বাচন কমিশন, তা অনৈতিক। এই মর্মে এর আগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট এই মামলায় রাজ্যের আবেদনের বিরুদ্ধেই রায় দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। রাজ্যের পক্ষে মামলায় সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত মামলায় হস্তক্ষেপ করেননি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আদালত মামলাটি শুনবে না বলেও জানান প্রধান বিচারপতি। তবে আইনগত প্রশ্নে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রাখা হয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আমলা এবং আইপিএসদের সরানো নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মামলার সওয়ালে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বদলির আগে রাজ্যের কোনো পরামর্শ নেওয়া হয়নি। অতীতে উপনির্বাচনের সময় বদলির বিষয়গুলো রাজ্যকে জানিয়েই করা হয়েছিল, যদিও প্রধান বিচারপতি সূর্যকান্ত কল্যাণের কথায় আমল দিতে চাননি। তিনি বলেন, ভোটের আগে নিরপেক্ষতা ও স্বচ্ছতার কথা মাথায় রেখে অফিসারদের বদলি করা হয়েছে। এখানে পক্ষপাতিত্বের অভিযোগ থাকে কিভাবে? যাদের বদলি করা হয়েছে তাদের সকলেই বাংলার ক্যাডার। কমিশন ও রাজ্য প্রশাসন কেউ কারো ওপর আস্থাশীল নয়, আর সেই কারণে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। প্রধান বিচারপতি আরও বলেন, আইএএস আইপিএসদের বদলি প্রথমবার হয়নি। এই সিদ্ধান্তকে নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত হিসেবে ধরা উচিত নয়। নিরপেক্ষতার কথা মাথায় রেখে ভিন রাজ্য থেকে পর্যবেক্ষক আনা যেতেই পারে। শীর্ষ আদালতের এই দিনের অবস্থানে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশেই শিলমোহর পড়েছে। কারোর হাতে টর্চ, কেউ মোবাইলের আলো জ্বালিয়ে গলিতে গলিতে ঘুরছেন। মাইকে সমানে ডাকা হচ্ছে তার নাম। তাই আজকে আমরা 33 নম্বর ওয়ার্ডের সমস্ত এলাকাবাসীরা আজকে টর্চ লাইট দিয়ে আমরা হিরণকে খুঁজছি। হিরণময়, তুমি কোথায়? তোমাকে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? প্ল্যাকার্ডের লেখা বলছে, হি র্যান।
মানে পালিয়ে গিয়েছেন। আসলে খড়গপুর শহরের 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায় মানে হিরণকে খুঁজে পাচ্ছেন না। ওই তো হিরণ। নাটক, চরম ব্যঙ্গ, অভিনব প্রতিবাদ, কিন্তু প্রতিবাদে নামতে হলো কেন? বাসিন্দাদের অভিযোগ, এসআইআর 33 নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার নাম বাদ গিয়েছে। নাম বাদ যাওয়া সেই সব ভোটারদের নিয়েই কাউন্সিলরকে খুঁজতে বেরিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। ওই কিছু কয়েকটা রাস্তাঘাট করেছেন, ব্যাস এই পর্যন্তই। এখানে জলের পরিষেবা ঠিক নেই, এখানে মানে পলিউশন খুবই, সেটার কোনো ব্যবস্থা নেই। আমরা সাধারণ মানুষ, এই যে বর্ষা আসলে মানে নালা নর্দমা পুরো মানে একদম ডুবে থাকছে, তার কোনো ব্যবস্থা নেই। 33 নম্বর ওয়ার্ডে আমাদের বহু সংখ্যক ভোটারকে তারা অবৈধ করে দিল। তাহলে আমি প্রশ্ন করতে চাই যে হিরণময় তার মানে ইলিগেল কাউন্সিলর, অবৈধ কাউন্সিলর। ফার্স্ট হিরণময়কে কাউন্সিলর পদ থেকে রিজাইন দিতে হবে, কারণ যারা আজকে ভোট দিয়েছিল সে সমস্ত ভোটার আজকে অবৈধ ভোটার। বিক্ষোভকারীদের ক্ষোভ, এই বিপদের সময় বিজেপি কাউন্সিলর গায়েব। পুরনো কেন্দ্র খড়গপুর সদর ছেড়ে তিনি শ্যামপুর থেকে বিধানসভা ভোটে লড়তে গিয়েছেন। সবার প্রথম ওনার দায়িত্ব ছিল এই ওয়ার্ডের কাউন্সিলর, উনি একটা এখানে আগে দেখা, উনি আগে এই ওয়ার্ডটাকেই সামলাতে পারলো না, আরেক জায়গায় প্রার্থী লড়তে গেছে। কাউন্সিলরকে পাওয়া না গেলে কি হয়েছে তার হয়ে ব্যাট ধরলেন ওয়ার্ড ইনচার্জ শুভজিৎ ভট্টাচার্য, শোনালেন কাজের ফিরিস্তি। যারা বিক্ষোভ করছে তারা কিছুদিন আগে সিপিআই থেকে আসা টিএমসি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এখানে এই শুধু 33 নম্বর ওয়ার্ডে 39টা রাস্তা কমপ্লিট হয়েছে, 5টা জলের বোরিং কমপ্লিট হয়েছে, প্রতিটা জায়গায় লাইট। এবার 3 বছর তার কাউন্সিলর 3.5 বছর কমপ্লিট হয়েছে, এখনও 1.5 বছর বাকি। আর এমএলএর 5 বছর কমপ্লিট হয়েছে, পুরো 100% কাজ ইউজ হয়ে গেছে। হিরণ না হয় ঠিকানা বদলেছেন, খড়গপুর সদর কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়ছেন দিলীপ ঘোষ। হিরণের বিরুদ্ধে এই ক্ষোভের আঁচ তার গায়ে লাগবে না তো? মঞ্চে যাকে বক্তৃতা দিতে দেখছেন তিনি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু। বর্ধমান দক্ষিণের বিদায়ী বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা ধমকানি চমকানি হুঁশিয়ারি দিতে সিদ্ধহস্ত। বর্ধমান স্টেশন লাগোয়া একটি পথসভা থেকে ইফতিকার আহমেদের গলায় এবার শোনা গেল বুলডোজার হুঁশিয়ারি। হবে যারা এখানে বুলডোজার নিয়ে এসেছিল তাদেরকেই বলে দেবেন 4 তারিখের পর কিন্তু থাকবে তো বর্ধমানে বুলডোজার। খালি দিও না ভাই, 4 তারিখের পর তালা বন্ধ করে কিন্তু চলে যেও না বিহার ইউপি, আসবে বুলডোজার নিয়ে। তোমাদের বুলডোজার তোমাদের চলে যাবে বন্ধু, এর নাম বাংলা। তৃণমূলের শ্রমিক নেতার এই বুলডোজার হুঁশিয়ারি ঘিরে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদের কালচারই এটা, কে কাকে দেখবে সেটা সময়ই বলবে। এসব হুমকি চমকি অনেক হয়েছে। আমরা একটাই কথা বলেছি, 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না, 1 ইঞ্চি। যতই হুমকি দাও তোমার ঘরের সামনে গিয়ে এবার আমি প্রচার করে আসবো, ঠিক আছে? দিন কয়েক আগেই পার্টি অফিসে প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিতে হবে বলে কর্মীদের নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল নেতা। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক, দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে 10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। এমনিতেই বিজেপি নেতাদের পছন্দের শব্দ বুলডোজার। যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে আমদানি করা এই বুলডোজার সংস্কৃতি বাংলাতেও চালু করতে চায় গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় বুলডোজার নিয়ে মনোনয়ন জমা দিতে যেতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীদের। বৃহস্পতিবারই আসানসোলে বুলডোজার চেপে যোগীকে সংবর্ধনা জানান বিজেপি কর্মীরা। তবে লাইনের বাইরে গিয়ে এবার বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিতে দেখা গেল শাসক নেতাকে।
হল্লা চলেছে যুদ্ধে, যুদ্ধই বটে, তবে ভোট যুদ্ধ। অন্তত রকম সকম দেখে যে তেমনটাই মনে হচ্ছে। বুধবার ভবানীপুরে টহল দেয় জম্মু কাশ্মীর থেকে আসা বুলেট প্রুফ গাড়ি। এ যাবৎ রাজ্যের কোনো ভোটে যা দেখা যায়নি সেই ছবি কিনা দেখালো ২৬-এর নির্বাচন। বঙ্গবাসীর ঘোর কাটতে না কাটতেই সাঁজোয়া গাড়ি দর্শন দিল। শুভেন্দু অধিকারীর খাস তালুকে মানে কাঁথিতে, সঙ্গে ভারী বুটের আওয়াজ। দক্ষিণ ছেড়ে বুলেট প্রুফ গাড়ির উত্তরবঙ্গ সফর, শিলিগুড়ির রাজপথে টহল। জলপাইগুড়িতেও শো স্টপার। সাধারণত আধা সামরিক বাহিনী যে গাড়ি ব্যবহার করে সেই গাড়ি কিনা বাংলার ভোটে। সীমান্তে যার টহল দেওয়ার কথা সেই গাড়ি চষে বেড়াচ্ছে বাংলার মাটি। এত আয়োজনের কি সত্যি প্রয়োজন আছে? ব্যাখ্যা শোনা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে। মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় বোঝা যায় বাংলা আর ভারতবর্ষে নেই, বাংলাদেশে চলে গেছে। তো সেই জন্য দখল তো করতেই হবে। গুন্ডা, বদমাস, পুলিশ সব অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছে। আর সেন্ট্রাল ফোর্স এই জন্য আছে যেখানে দেশ বিরোধী গতিবিধি হবে তারা তাকে ঠান্ডা করবে। বাহিনী তাকে ঠান্ডা করবে জানা নেই, তবে দিলীপ ঘোষের মন্তব্যের ঠান্ডা জবাব এলো লালমাটির বীরভূম থেকে। কমিশনের অ্যারেঞ্জমেন্টকে জাস্ট ফুৎকারে উড়িয়ে দিলেন কেষ্ট। এখানে তো ধরো এক ছোটোখাটো যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বলে। পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কী করে ঝাঁপাতে হয় সেটা জানে। এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। এতদিন ভোটে উত্তাপ ছড়িয়েছে বাহিনী, ২৬-এ সেই জায়গা নিল বুলেট প্রুফ গাড়ি। ২০২১-এ জলঙ্গি আসনে প্রথম জয় পেয়েছিল তৃণমূল, কিন্তু সেই আসনের জয়ী বিধায়ক আব্দুর রাজ্জাককে এবার ভোটে প্রার্থী করেনি তৃণমূল। প্রার্থীপদ না পাওয়ায় রানীনগরের বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী শফিক হোসেনের দিকেই আঙুল তুলেছিলেন আব্দুর। বৃহস্পতিবার জানিয়ে দিলেন তিনি দল ছাড়ছেন। আমি একটু ব্যতিক্রমী, অন্যায় বরদাস্ত করতে পারি না। দলের যে ক্ষতি করবে তাকে আমি নামানো করবো সেটা না। রেজাল্ট খারাপ হবে আগে বলে দিয়েছি, বলবে ভিতরে ভিতরে সুড়ঙ্গ কেটেছে। আমি কালকের পরে থেকে বিরুদ্ধে বলতে পারি, সামনে বলতে পারি, যা বলতে পারি, লোক জানবে যে ও তো দলে নাই আমাদের। দল ছাড়া তিনিও শফিক হোসেনকে কাঠগড়ায় তোলেন আব্দুর। সেই সঙ্গে জানিয়ে দেন জলঙ্গি, রানীনগর ও ডোমকলে তৃণমূল হারবে, তবে জলঙ্গির প্রার্থী থেকে বেশি ভোটে হারবে রানীনগরের তৃণমূল প্রার্থী। জলঙ্গিতে যত ব্যবধানে হারবে আমাদের প্রার্থী, তার থেকে বেশি হারবে। এটা তিনটাই হারবে, জলঙ্গি, শফিক হোসেন, তারপর ডোমকলু, তিনটে। এদিকে উত্তরপাড়াতেও বিজেপির শক্তি বৃদ্ধি। তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা তথা জেলা কমিটির সদস্য আচ্ছিলাল যাদব কিছু অনুগামীকে নিয়ে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন। উত্তরপাড়ায় শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করায় নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেছিলেন আচ্ছিলাল, পরে তা প্রত্যাহার করে নেন। আচ্ছিলাল যাদব এদিন কল্যাণ ও তার ছেলে শীর্ষণ্য বিরুদ্ধে তোপ দাগেন। হ্যাঁ, উনি কুণ্ডলি নিজের বাবারটা খুলুন আর নিজেরটা খুলুন, তারপরে আমারটা খুলুন। উনি বেশি বললে আমি এরকম করবে যে ওখানে বাঁকুড়ায় যেতে হবে। আমি হামেশা সব ফর্মেই ছিলাম, লোকেদের চোখে পড়ছিল না, এখন লোকেদের চোখে জমি ছাড়া তো কোনো প্রশ্নই উঠে না। প্রত্যেকটা মানুষ জমি ধরে রাখার চেষ্টা করে, আমিও ধরে রাখার চেষ্টা করব। ভোটের ঠিক মুখে দল ছাড়ছেন নেতারা। সাংগঠনিক দিক থেকে কি বেকায়দায় পড়বে তৃণমূল? মাল বিধানসভায় নির্বাচনী লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই বাগরাকোটে দেখা নেই তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইকের। একদিকে রাজু শাহী, অনুপ শর্মা, সুনীল মাঝির গোষ্ঠী, অন্যদিকে রাজেশ ছেত্রী, সেলিনা ছেত্রী, স্টিফেন তির্কির শিবির। এই দুপক্ষের টানাপোড়েনে অশান্ত বাগরাকোটের রাজনীতি। সূত্রের দাবি, যে কোনো এক পক্ষকে প্রাধান্য দিলে অন্য পক্ষের বিরাগ ভাজন হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই কি বাগরাকোটে যাচ্ছেন না তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াই? প্রচারের কাজ আরম্ভ করে দিয়েছে, এরকম ব্যাপার না। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ওইখানে ঝান্ডা ফান্ডা যা লাগানো হচ্ছে, সব কাজ করছে। নিশ্চয়ই সামনের দিন দেখবেন যে সমস্ত যারা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধিরা আছে সবাই মাঠে নামবে
আর নিশ্চয়ই আগামী দিন 12টা গ্রাম পঞ্চায়েতের সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা মাঠে নামছে। আপনারা সে 2026-23 তারিখ নির্বাচন হবে, তার ফলাফলে আপনারা বুঝতে পারবেন। বাগরাকোট যে অঞ্চলের কথা আপনি বলছেন, সেখানে বহু কাজ আমাদের যে ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে তিনি করেছেন, বহু রাস্তাঘাট থেকে সেখানে শিডিউল অনুযায়ী প্রোগ্রাম হচ্ছে। এটা মাল বিধানসভার 12টা অঞ্চল এবং আমাদের যে 15টা ওয়ার্ড আছে টাউনে, সেটাকে নিয়ে যে শিডিউল করা হচ্ছে, নিশ্চয়ই বাগরাকোট অঞ্চলে প্রার্থীর প্রচার থাকবে। এদিকে বসে নেই বিরোধীরাও। বিজেপি, সিপিএম, কংগ্রেস ইতিমধ্যেই এলাকায় নিজেদের প্রচার পর্ব অনেকটাই এগিয়ে রেখেছে। ফলে তৃণমূলের নিচু তলার কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। अभी बागराकोट जीबी का जो स्थिति है, 2 गुट बना दिया है पार्टी ने। 2 गुट बनाने के कारण मेरा गुट का आदमी प्रचार करने जाता है तो वो गुट का आदमी से बहसबाजी होता है। वो गुट का अगर प्रचार करने आता है तो हमारा गुट का आदमी से बहसबाजी हो जाता है। तो हम लोग कोई नहीं चाहते हैं कि इस तरह का संघर्ष हो। প্রায় 25,000 ভোটের বাগরাকোটা অঞ্চল মাল বিধানসভার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কোন্দল জট কাটিয়ে বাগরাকোটে আদেও যাবেন তৃণমূল প্রার্থী? কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। ওখানে বুলুচিক বাড়া কি, পশ্চিমবঙ্গের সিএমও যদি বাগরাকোট আসে প্রচার করলে বাগরাকোট মানুষ টিএমসি কে আর ভোট দিবে না। ওখান থেকে বিজেপি এইবার দেখবেন 2026-এর যে ইলেকশন আছে ওখান থেকে ভালো লিড দিবে। 23 এপ্রিল প্রথম দফায় জলপাইগুড়ির 7 বিধানসভা আসনে নির্বাচন। ভোটের 48 ঘন্টা আগে বন্ধ হয়ে যাবে প্রার্থীদের প্রচার। কোন্দল কাঁটায় প্রচার আটকে থাকার প্রভাব পড়বে কি ইভিএম এ? সব উত্তর মিলবে 4 মে। মাল থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি 24 ঘন্টা। নমস্কার, আপনি দেখছেন জি 24 ঘন্টা। আর বুঝতেই পারছেন এরকম অন্ধকার জায়গায় বসে রয়েছি মানে আমার মুখোমুখি ঠিক কেউ না কেউ রয়েছে। এখন ভোট আসছে, প্রত্যেক দিনই চেষ্টা করছি কাউকে না কাউকে মুখোমুখি বসাতে, কারণ আমাদের মনে অনেক প্রশ্ন, যে প্রশ্ন আপনার মনে। চলুন না প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। মুখোমুখি আজ ব্রাত্য বসু। নমস্কার। নমস্কার। প্রথমবার 11-র মতো এক্সাইটেড, মানে সেরকমই এক্সাইটমেন্ট হচ্ছে নাকি? ঠিক আছে, এতবার আমি তো জীবনে 11 আগে কোনোদিন ভোটে লড়িনি, তো 11 তখন ব্যাপারটা অন্যরকম, মানে ব্যাপারটা খানিকটা ধোঁয়া হয়ে আছে, মানে পুরোটাই খানিকটা ব্লার, মানে অনেক নতুন জিনিস জানতে পারছি। আবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানে সিপিএমের একজন মন্ত্রী, তারপর 34 বছর পর একটা রেজিম শেষ হতে যাচ্ছে, সেটার মানে বাতাসে তার মানে কি বলবো যে স্মেল পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যিই যে স্মেলটা পাচ্ছি সেটা কতটা সত্যি সেটা নিয়ে একটা উৎকণ্ঠা, উদ্বেগ আছে। আবার কিন্তু এখন তো এটা 3বারের পর হয়েছে, 4র্থবার, মানে প্রথমবার 11-র মতো তো এটা হতে পারে না। একটা অন্যরকম মন, গন্ধ পাচ্ছেন না, বরং একটা মানে নতুন একটা অনুভূতি হচ্ছে সে 15 বছর পরে। 15 বছর আগে দমদমে আমি যখন লড়তে আসি তখন আমার প্রতিপক্ষদের মধ্যে আমি সব থেকে বয়স আমার কম ছিল, আর এখন যাদের সঙ্গে মানে যে দলের সঙ্গেগুলোর সঙ্গে লড়তে যাচ্ছি তাদের মধ্যে আমি সব থেকে সিনিয়র, সিনিয়রিটি গেইন করেছেন। ফলে সেটা একটা বাড়তি আমার মধ্যে এক ধরনের কৌতুক এবং মানে কি বলবো অনুভূতির জন্ম দিচ্ছে। আমি এখনো বাতাসে যেটা গন্ধ পাচ্ছি, যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে যেটা 16 বা 21-ও পেয়েছি, 11-তে বুঝতে পারিনি যে প্রবলভাবে তৃণমূল ক্ষমতায় আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমার বক্তব্য অ্যান্টি ইনকামবেন্সি খুব ন্যাচারাল 3টে টার্মের পর, স্বাভাবিক। তো সেটা আপনাদের ক্ষেত্রে কাজ করবে না? অ্যান্টি ইনকামবেন্সি থাকবে, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি মানে যদি প্রতিষ্ঠান বিরোধিতা এর যদি বাংলা করি আমরা, তাহলে প্রতিষ্ঠান তো একটা মানে একই সঙ্গে একটা মানে কাল্ট, মানে একটা ফিগার, একটা সৌধ প্রতিষ্ঠানের। আমি যদি সরাসরি প্রতিশব্দ করি, তা তৃণমূল কংগ্রেসের যদি এগেনস্টে কোনো অ্যান্টি ইনকামবেন্সি থাকে, প্রতিষ্ঠান বিরোধিতা থাকে, সে বিকল্প সৌধ কোথায়, বিকল্প মুখ কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাখতে পারবেন? কেন? যদি 294টা আসনে মমতা ব্যানার্জি মুখ হতে পারেন, তাহলে কেন দিল্লির মুখ বাংলাতে কাজ করবে না? মোদি কেন মুখ হবেন না? যেহেতু 21 সালে একবার করেনি, 21 সালেও তো এসছেন, 24 সালেও এসছেন। 24 সালে মানে আমি যেহেতু দমদমের কেন্দ্রে আমি লড়ি, আমি জানি মানে 14, 19, 21, 24 প্রত্যেকবারই উনি দমদমের মাঠে এসছেন এবং সেটা কাজ করেনি।
কোনোবারই করেনি। আমি আমার একটা ছোট স্যাম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দমদম সেন্ট্রাল জেলের মাঠ, এই মাঠে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানে 14 সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তারপর প্রধানমন্ত্রী, তিনি এতগুলো সভা করেছেন। মানে দমদমে যেখানে একটা যে অঞ্চলে তিনি সভা করেছেন, তো ওই আশপাশটা হচ্ছে গোরা বাজার, মানে একেবারে মানে স্থানীয় হিন্দিভাষী মানুষেরা ওখানে পরিপূর্ণ। হ্যাঁ, তো তাদের মধ্যে কাজ করেনি। না, কাজ করেনি কিসের ভিত্তিতে বলছেন? আমি 2021-এর ডেটা দিচ্ছি আপনাকে। আপনি পেয়েছিলেন প্রায় 88,000 মতো, আপনি জিতেছেন ওই 26-27 হাজার মার্জিনে। 27 হাজার, তো মানে প্রায় 60,000-এর বেশি ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী। তো কাজ করেনি এটা কি করে? না না, আপনি কি বলছেন যে বিজেপি 6টা ভোট পেত? না, কাজ করেনি মানে রিজেক্টেড। আমি বলছি যে এটা তো 60,000 ভোট পাওয়া ক্যান্ডিডেট তো রিজেক্টেড। এই ডেটাটা আপনি কিসের নিরিখে বলছেন? 39টা ওয়ার্ডে নিরিখে বলছেন। আমি বলছি 39টা ওয়ার্ড, 2টো পুরসভা, একটা পুরসভায় 22টা ওয়ার্ড, আর একটা পুরসভায় 17টা ওয়ার্ড। এই 22টা ওয়ার্ডের মধ্যে 7টা ওয়ার্ড, 7 থেকে 8টা ওয়ার্ড হচ্ছে, আমি বলছি দমদম সেন্ট্রাল জেলের আশেপাশে। মুখ্যত এটা ওনারা থাকেন, হিন্দিভাষী মানুষেরা থাকেন, যারা বিজেপির ভোট ব্যাংক, সোজা কথা মানে বলা হয় তারাও ভোট দেননি। তারাও 21-এ রিজেক্ট করেছে বিজেপিকে। মানে এই যে একটা কমন পারসেপশন, হিন্দিভাষী মানে বিজেপিকে দেবে, অবাঙালি মানে বিজেপিকে দেবে, এটা দমদমে কাজ করেনি। আমি এখানেই ডেটা দিই তাহলে আপনাকে। এই যে 21-এ মানুষ রিজেক্ট করেছে, এই একটা পারসেপশন সোজা বাংলায় আপনারা তৈরি করে রেখেছেন। এবং ইসবার 200 পার, আমি ডেটা দিচ্ছি, ইসবার 200 পার 77-এ যদি থামে, এটা খুব স্বাভাবিক একটা পারসেপশন, যেটা আপনারা বলছেন, বলে এসেছেন এত বছর। আমি যদি ভোট পার্সেন্টেজে বা ভোটের টোটাল অঙ্কে যাই, 2,88,00,000 ভোট তৃণমূল পেয়েছে 2021-এ, 2,28,00,000 ভোট পেয়েছে বিজেপি। এটা কি রিজেকশন বলে না? 60 লাখের তফাৎ মাত্র। 60 লাখের তফাৎ আপনি যদি মনে করে দেখেন, ঠিক 2011 সালের পর 14 সালের ভোট যখন আসে, তখন সিপিএম থেকে ঠিক এই কথাটা বলা হয়। এবং 21 সালে বা 24 সালে যেটা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে আমাদের, ওই 60 লাখটা এবার তাকে ছাপিয়ে যাবে। এসআইআর হওয়া সত্ত্বেও আমার তো তাই মনে হয়। এসআইআরে যে 1 কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হলো, তার থেকে বেশ কিছু মানুষ তো ফেরত এসছেন। প্রত্যেকের অভিজ্ঞতা, কারোরই অভিজ্ঞতা ভালো নয়। তো এই এসআইআরের অভিজ্ঞতা, এবং যিনি ফেরত এলেন এবং যিনি ফেরত এলেন না, যিনি ছিলেন, তারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে এটা বিজেপি তাকেও যখন তখন দাঁড় করে দিতে পারে, মানে যার নাম লাইনে আছে। যেভাবে তাকে ডিমনিটাইজেশনের সময় ব্যাংকের সামনে দাঁড় করিয়েছিল, যেভাবে কোভিডের সময় তাকে এই আমাদের হাসপাতালের সামনে দাঁড় করিয়েছিল, যেভাবে এসআইআরও ঠিক এমনইভাবে এখানে দাঁড় করিয়ে দিল, মানে নির্বাচন কমিশনের সামনে। এখানে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলীয়ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে যে প্ল্যানিংটা করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা পুরো বুথভিত্তিক পাহারা দিয়েছি। ঘুষপেটিয়া মানে তো এদের কাছে হচ্ছে, বিজেপির কাছে মানে তো মুসলমান, মুখ্যত ওরা বলতে চায়। তা এই যে এসআইআর হলো, কটা রোহিঙ্গা বেরোলো, কটা বাংলাদেশি মুসলমান বেরোলো, কজন বর্মা থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা নাকি ওই 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 আজাদ হিন্দ ফৌজের পথ, মানে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, গুয়াহাটি হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেই যাচ্ছে কোচবিহার। কেন বাংলাদেশ হয়ে কেন ঢুকতে পারবে না? রোহিঙ্গারা তো বাংলাদেশে একটা বড় সংখ্যায় এসে তারা উদ্বাস্তু হয়ে ওখানে রয়েছে, কেন বাংলাদেশ হয়ে তারা ঢুকতে পারবেন না? রোহিঙ্গা বারবার আপনারা মায়ানমার দেখান কেন? না, বাংলাদেশেও ঢুকতে পারে, বার করে ফেলবে তো। তাহলে তাকে তো চেক করলেই তো পাওয়া যাবে, পাওয়া যায়নি। এটাই তো বিজেপি অপোজ করছে। ইন্ডিয়া গেলে অনিশ্চিত নয়, বরং আরো বেশি করে দুধে ভাতে থাকা যাবে, কারণ এখানে এলে একটা ভোটার কার্ড পাওয়া যাবে, আধার কার্ড পাওয়া যাবে, যেটা তৃণমূল করে দেয়। বিজেপি তো এটাই বলছে। এখানে তো তারা এটা আমার ধারণা, এটা তারা যেটা বলছে, তারা গরুর দুধের বা না বলে ছাগলের দুধের কথা বলছে। আর তারা এখানে ছাগলের দুধও পাবে না, আর 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 ভাতও পাবে না। যদি পেত তাহলে বার করে ফেলতো বিজেপি। এই যেভাবে, কিন্তু আমরা দেখিনি হাকিমপুরে মানুষের ভিড়, তারা তো নিজের মুখে ক্যামেরার সামনে বলেছেন, আমরা এসেছি 12 বছর ধরে এখানে আছে, আমাদের সব ভোট টোটো এখানে, কিন্তু এখন চলে যাচ্ছি। আবার দেখুন যে তারা মানে তারা কাদের, মানে ওই বেতনভোগ কর্মচারী হয়ে কারোর কোনো দলের হয়ে কথা বলছে কিনা, বিজেপির এজেন্ট কিনা, সেটাও দেখতে হবে। এখন কোনো একটা সত্য একমাত্রিক নয়। ট্রুথ আমি যেটা দেখছি ভার্চুয়ালি, মানুষ আর সেটা বিশ্বাস করছে না। আপনাদের বলা কথাও একমাত্রিক সত্য নয় তো? নয় তো, কখনোই না। সত্য তো সবসময় সাবজেক্টিভ।
আপনি আপনার এই সেই জন্য তো আমরা মুখোমুখি বসেছি। আপনি আপনার প্রেক্ষিত থেকে সত্য দেখবেন, আমি আমার প্রেক্ষিত থেকে সত্য দেখব। ট্রুথ সবসময় মানে কি বলে মনময়। আপনি বিশ্বাস করেন শিক্ষিত, রুচিশীল, সংস্কৃতিবান মন নিয়ে আপনি বিশ্বাস করেন শুধু ভাতার জোরে ভোট জেতা যায়? ভাতা ছাড়া কি আছে এখন তৃণমূলে? মানে ভাতার সঙ্গে আপনি শিক্ষা, সংস্কৃতি, রুচি এটা কি মানে তফাৎ দেখছেন বুঝতে পারছি না। মানে ধরুন বিরাট তফাৎ। অনেক, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। আমি আপনাকে বলছি, আমি যে কাজগুলো করি, মানে ধরো যে থিয়েটার করতে গেলে ভাতা লাগে, অনুদান, ভাতার যদি একটা প্রতিশব্দ ধরে অনুদান লাগে। এমনকি যারা সিনেমা করেন, যারা টেকনিশিয়ান, তারাও ভাতা পান, তারা এমন অর্থও পান, তারা ভাতাও পান। তো মানে আর ভাতা মানে আরেকটা মানে যদি ইনসেন্টিভ, সেটা যে যারা বিভিন্ন কর্পোরেট হাউসে চাকরি করেন তারাও মাইনের বাইরে একটা ইনসেন্টিভ পান। আর আপনি যদি বেকারদের যুবসাথী বা এই কন্যাশ্রী এগুলোকে যদি কেবলমাত্র ভাতা বলেন, আমি এটাকে ভাতা বলে মনে করি না। তাহলে মানে আমেরিকা বা ইংল্যান্ডের মতো যারা প্রথম সারির দেশ, তারা কেন বেকার ভাতা দেয় এখনো? ভোটমুখী নয়। আপনি যে থিয়েটারের জন্য ভাতা পান সেটা ভোটের আগে পান না। আমি কর্পোরেট থেকে যে ভাতা পাই সেটা ভোটমুখী নয়। কিন্তু কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী ভোট বলে আসে। ভোটের আগে অগস্টে যেটা দেওয়ার কথা সেটা কি করে ভোটের আগে চালু হয় ভোটমুখী যদি না? ওটা তো কনস্ট্রাকশন, ওটা তো কনস্ট্রাকশন। আপনারা ভোট পেতে ভাতা দেন, এই সত্যিটা স্বীকার করেন না। লক্ষ্মীর ভান্ডার 21 সালের আগে দেওয়া হয়েছে, গোটা 21 সাল চলেছে। আপনি বলতে পারেন ভাতাটা ভোটের আগে বাড়ানো হয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা ছিল। কিন্তু আমার মুখ্যমন্ত্রী যাদের ভাতাটা দিচ্ছেন, সেই আমার মুখ্যমন্ত্রীর আবেগটাকেও আপনি যদি ফাঁপা বা বানানো যদি মনে হয়, না, যিনি নিচ্ছেন অ্যাপ্লাই করেছেন নিশ্চয়ই তার দরকার, ধরে নিচ্ছি আমি। মিসইউজ হচ্ছে কি হচ্ছে না অন্য বিতর্ক, ধরে নিলাম। ভোটের আগে কেন? গত 5 বছরে তাদের জন্য আবেগ ছিল না? তাদের দরকার ছিল না? না না না, নিশ্চয়ই দরকার ছিল, কিন্তু তাকেও একটা, যাকে বলে কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লোথস, তুমি সেই কাপড়ই কাটো তোমার কোটের জন্য ঠিক যতটা দরকার হবে। তা তাকে একটা তার ভাড়ার ঘরে তাকে যতটা আছে, এটা তো ঠিক অনন্ত কুবেরের মানে যক্ষপুরী নয়, কুবেরের ভাড়া নয়। ভোটের আগে নিশ্চয়ই সেটা সরকার কিছু অর্থনীতিবিদরা বসে প্ল্যান করেছেন যে এই টাকা এবার বাড়ানো যেতে পারে, এই টাকা এই খাতে দেওয়া যেতে পারে। ভাতা প্রসঙ্গে আমার প্রশ্ন, আপনাদের এত আবেগ, গত 5 বছর কোথায় ছিল যুবকদের জন্য? আমার মনে হয় আচমকা ভোটের মুখে এসে ভাতা দিচ্ছেন। আমার মনে হয় যে আমাদের দেশে সবসময় স্বাধীনতার পর আপনি যদি দেখবেন কংগ্রেস আমলেও যে কটা প্রকল্প করা হয়েছে, সেগুলো যদি খুব ভালো করে দেখেন, সেগুলো সবসময় ভোটের আগেই ঘোষণা হয়েছে। একটা বাম আমলে আপনি বলতে পারেন যে আমি দেখাতে পারবো না, কারণ বামের একটা সুবিধে ছিল যে আমি কোনো টাকাই দেবো না, তুমিও গরিব থাকো, তুমিও গরিব থাকো, আমিও ছিল 82 সাল অব্দি ছিল, তুমিও থাকো আমিও গরিব থাকি। হ্যাঁ, আমরা দুটি ভাই কচু শাক খাই। আচ্ছা, একটা কথা বলুন, আমি আবার ওই আপনার পেশা, আপনার লেখাপড়া বা আপনার একটা ইমেজ, সোশ্যাল ইমেজ, রাজনীতিটা বাদ দিয়ে যেটুকু আছে, তার সঙ্গে তৃণমূল, এটা কোথাও মিসম্যাচ আপনার কখনো মনে হয়নি? না, এটা তো খুব ডেঞ্জারাস কথা। মানে তাহলে তো বলতে হয় যে রাজনীতির সঙ্গে মিসম্যাচ। আপনি তো এই প্রশ্নটা কেন, যে আমার থেকে অন্তত 10 গুণ বেশি শিক্ষিত, আমার থেকে অন্তত 10 গুণ বেশি সংস্কৃতিবান এবং আমার থেকে অন্তত 10 গুণ বেশি রাজনীতি সচেতন দুজনকে মানুষকে কেন জিজ্ঞেস করেননি? একজন শশী থারুর, আরেকজন বুদ্ধদেব ভট্টাচার্য। ওদের নামের সঙ্গে তৃণমূল জড়িয়ে নেই তো? আচ্ছা, তার মানে কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে আমি তৃণমূল নিয়ে বলছি। আচ্ছা, তাহলে আপনি কেন একই প্রশ্ন আমার থেকে অন্তত 20 গুণ বেশি শিক্ষিত সুগত বসুকে কেন জিজ্ঞেস করেননি? উনি তো আর নেই সরাসরি রাজনীতি। 5 বছরের জন্য তো ছিলেন, উনি উপলব্ধি করেছেন। 5 বছরের জন্য তো ছিলেন, অনেকে আছেন। আমি অনেকের নাম বলতে পারি, কিন্তু আমি বলবো না, আমি মনে করি না। আমি এই জন্য প্রশ্নটা করছি কারণ একটা জেনারেল পারসেপশন, রাজনীতি তো পারসেপশনে চলে, তৃণমূল লালচুল কানে দুলের দল। তৃণমূল শিক্ষা দীক্ষার ধার ধারে না, ভাতা দাও, ভোট নাও, হই হই করে চলো, ডিজে বাজাও। সমাজের এমন একটা সর্বাত্মক রাজনীতিকরণ ঘটে গেছে, বিশেষত বাংলায়, যে সেটাকে কেউ না, মানে সব মানুষকেই কোনো না কোনোভাবে রাজনীতির বলয়ে থাকতে হবে। আর আমি সবসময় মনে করেছি যে অমুকপন্থী বিদ্বজ্জন হওয়ার থেকে সরাসরি সেই রাজনীতিটাই করা ভালো। তৃণমূলের সঙ্গে আপনার এখন সম্পর্ক কেমন? আমি এই জন্য প্রশ্নটা করছি, মাঝখানে দেখলাম আপনার আনুষঙ্গিক, আপনি যতগুলো কমিটির মধ্যে ছিলেন শিক্ষা সংক্রান্ত, সেগুলো ডিসম্যান্টেলড হয়ে গেল, আপনাকে না জানিয়ে হলো, সেটা খবর হলো। তো এটা তো সাধারণভাবে মসৃণ সম্পর্কে হয় না, কোথায় সমস্যা? দেখুন, আপনি যেটা মসৃণ বলে মনে করছেন, আমি অমসৃণ বলে মনে করছেন, সরি, যেটা অমসৃণ বলে মনে করছি, এটা আমি মনে করছি পার্টির একটা সিদ্ধান্ত। কোনো দুর্নীতির ইস্যু কাজ করে না তৃণমূলের বিপক্ষে, কি কারণ মনে হয়? নারী স্বাধীনতা, নারী সুরক্ষা নিয়ে এত সন্দেশখালিতে ঝড় উঠলো, কিছু কাজ করলো না, কেন? এটা কেন মনে হয় আপনারা কখনো বিশ্লেষণ করেন?
আমি জানি না আরও 34 বছর যদি মানে মমতাদি মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে মমতাদি যতদিন আছেন ততদিন তৃণমূলই থাকবে। এটা একমাত্র মমতাই ফ্যাক্টর। আমার তো মনে হয় কি ফ্যাক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, তারপর নিশ্চয়ই দল সংগঠন। মমতা ব্যানার্জি নিজে বলেছেন কাটমানি নিয়েছো ফেরত দাও। এত কাটমানি, দুর্নীতি, জেলায় জেলায় ছোট ছোট দাদা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে লোকাল একটা অ্যান্টি ইনকামবেন্সি, কিছু কাজ করে না কেন ভোটে? আপনারা ছাপ্পা দেন, কি করেন? আচ্ছা, যদি এইসব বলছেন এগুলো, যদি আপনি এগুলো তো খানিকটা আমার মনে হয় যে অনেকটাই এর মধ্যে অতিরঞ্জন আছে। মানে যেমন মমতা ব্যানার্জি যদি বলে থাকেন আপনার কথা অনুযায়ী সবাই জানে বাংলার সব মানুষ ফেরত দাও, সেটা তো একজন দুজনকে বলেছেন। এবার আপনি সেটা বলছেন সেটা তৃণমূল সবাইকে বলেছেন। না, নামপানের পর উনি সভা মঞ্চ থেকে বলেছিলেন যারা নিয়েছো ফেরত দাও। উনি মেনশন করেননি যে কালু ফেরত দাও, ভোলা ফেরত দাও, এটা বলেন। আবার সমস্ত কালুরা, সমস্ত ভোলারা, যত কালু আছে পশ্চিমবঙ্গে, যত ভোলা আছে এবং যত ওই যত বাঁকা বা যত হাত কাটা কান কাটার আছে সবাই ফেরত দাও, এটাও তো বলেননি। এটা প্রায় পথের পাঁচালীর ওপর প্রথম রেল লাইনে দেখার মতো, রেলগাড়ি দেখার মতো বিস্ময়। আপনি বিস্মিত ওই যে বাবা কাশফুল, বাবা মনের মধ্যে দিয়ে গেল বাবা খরগোশ, তাই বাবা বড় বড় কান। এই বিস্ময় আপনার থাকুক, এই বিস্ময় আপনার দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবীর মতো আপনার বিস্ময় দীর্ঘজীবী হোক। কত ছাপ্পা দেন, কোন ইস্যু কাজ করে না? আমি আপনাকে বলছি যে আমি বলতে পারবো না দমদমে কোনো ছাপ্পা পড়ে না। আপনি মানে বাকি জায়গায় পড়ে, আপনি কোথাও পড়ে না নিশ্চিত? আমি আমার কেন্দ্র থেকে আমি বলছি, বাকি বিধায়করা তাদের জায়গা থেকে বলতে পারবেন। ছাপ্পা ভোট দেওয়া বিধানসভা একটা যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে মোতায়েন থাকে, ছাপ্পা ভোট মানে তো বসিয়ে রাখেন, সেটাই তো অভিযোগ। বিধানসভা নির্বাচন আর পঞ্চায়েত ইলেকশন এক নয়, যেমন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এক নয়। তো বিধানসভা নির্বাচনে যে এরকম ব্যালট নিয়ে দৌড়চ্ছে আপনি দেখান। বিজেপির সবচেয়ে বড় ভুল কি মনে হচ্ছে আপনার দেখে? এতদিন তো ভোটে লড়ছেন, এবারে কোনো বাঙালি সংস্কৃতি বা বাঙালি আনা সম্পর্কে, এমনকি ওদের রাজ্য সভাপতি যিনি সত্যি একজন কাব্যপ্রেমী, বাংলা কবিতা প্রেমী, তাঁর মডেলটা না নিয়ে একটা কারিয়াকর্তা, একটা প্রচারক, একটা বিস্তারক, এই যে একটা উত্তর ভারতীয় দর্শন চাপিয়ে দেওয়া, এবং তার সঙ্গে বঙ্কিম দা, স্বামী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ সান্যাল, শেষ ব্রিগেডেও বাংলা ভাষা দিয়ে প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করেছেন, বাংলা ভাষা দিয়ে শেষ করেছেন। আর অন্য রাজ্যে, তার রাজ্যে বাংলা ভাষা শুনলে লাঠি নিয়ে মারতে যাচ্ছেন, পেটাতে যাচ্ছেন, বাংলা ভাষা শুনলে বাংলাদেশি বলছেন। আপনার নামের সঙ্গে যখন চাটুকার শব্দটাকে উচ্চারণ করেন, চাটুকার ব্রাত্য বোস, চটি চাটা, এখন আমি অনেক ভদ্র ভাষায় বললাম, চটি চাটা এখন খুব ইন শব্দ, কিরকম লাগে? না, আমি ওই মাঝখানে আমার মারা গেছেন আমার বন্ধু কবি জয়দেব বসু, তিনি তার মাঝখানে ফেসবুক প্রোফাইলের 2009-10 সালে পাল্টেছিলেন, তিনি করেছিলেন জয়দেব হরমাদ বসু। হ্যাঁ, তা আমিও মাঝে মাঝে ভাবি আমার ফেসবুকের প্রোফাইলটা পাল্টে আমি করবো ব্রাত্য চটিচাটা বসু। কি যায় আসে, মানে যে চটিচাটা বলছে সে হয়তো বুট চাটে বা ধুতি চাটে বা খড়ম চাটে, কিছু একটা সে চাটে, কারণ এভরিওয়ান হ্যাজ এ বস। এই পৃথিবীতে প্রত্যেকের মাথায় একজন করে বস আছে। আচ্ছা, বস হিসেবে কে বেটার, মমতা না অভিষেক? আমি অভিষেকের সঙ্গে আমি সহকর্মী, আমার তা আমি মমতাদির সঙ্গে 11 সাল থেকে কাজ করেছি, এ তো কোনো তুলনাই হয় না। আমার বস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের বস মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এরকম অদ্ভুত তুলনা করতে যাবো কেন? আপনি কি পুরোটা রাখবেন না কাটবেন কিছু? অবশ্যই কাটবেন। থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে, মুখোমুখি এই আলোচনা চলতে সঙ্গে থাকুন বাংলার মহরণে জি24-এর সঙ্গে। হাতে আর 7টা দিন, ভাবুন, খুব ভাবুন, তারপর ভোটটা দিন। অবশ্যই ভোট দেবেন, আপনার ভোটই শক্তিশালী। যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।